রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ নিয়ে গেছে। অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে আন্দোলনটাকে ডাইভার্ট করা যায়, তাহলে হয়তো নরেন্দ্র মোদীর জন্য এটি ফেস করা অনেক বেশি সহজ হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন সবচেয়ে বড় খবর হলো ভারতের যে কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করে নিয়ে গেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির যেই নেতাকর্মীদের উপরের যে হামলা, সংসদ অভিমুখে লং মার্চের সময় যে তাদের উপরে হামলা, সেই হামলার প্রতিবাদ এবং নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে কর্মসূচি পালন করছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। সেই কর্মসূচি চলাকালেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ নিয়ে গেছে। যখন এই ভিডিওটি করছি ততক্ষণ পর্যন্ত পুলিশ কোথায় তাদেরকে নিয়ে গেছে সেটির কোনো সুস্পষ্ট তথ্য গণমাধ্যমে আসেনি। এই হচ্ছে পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যেই যখন সোমবার অর্থাৎ গতকাল যখন ককরোচ জনতা পার্টি, যেটিকে বলা হয় যে তেলাপোকা পার্টিও অনেকে বলেন, সেই তেলাপোকা পার্টি বা ককরোচ জনতা পার্টির যেই সংসদ অভিমুখে যে লং মার্চ, সেই লং মার্চের সময় তাদের উপরে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছিল, টিয়ার শেল নিক্ষেপ করেছিল। সেই ঘটনায় 180 জনেরও বেশি আহত হয়েছিলেন। এই 180 জনের মধ্যে যদিও পুলিশ দাবি করছে যে অন্তত 96 জন পুলিশ সদস্য এবং বাকিরা হচ্ছে আন্দোলনকারী, এবং আন্দোলনকারীদেরকে সহিংস বলছে পুলিশ। আন্দোলনকারীরাও আবার পাল্টা পুলিশের এই যে ভূমিকা, সেই ভূমিকার কঠোর সমালোচনা করেছে এবং বলেছে স্বাধীন ভারতে এই ধরনের পরিস্থিতি গত 40 বছরের মধ্যেও কেউ দেখেনি, এটি তারা অভিযোগ করেছেন। এবং সোনম ওয়াংচুক, যিনি বলেছিলেন যে তিনি যে 3টি দাবি দিয়েছিলেন সেগুলো পূরণ করলে তিনি অনশন ভাঙবেন, সেখানে তিনি আবার বলেছেন এখন নতুন করে যে তিনি হাসপাতালে থেকেই অনশন চালিয়ে যাবেন। আর যেটি বড় উল্লেখযোগ্য খবর সেটি হচ্ছে যে ককরোচ জনতা পার্টি এখন আর সংসদ অভিমুখে কোনো লং মার্চ করবে না বা সংসদ অভিমুখে কোনো আন্দোলন করবে না, এটি তারা ঘোষণা দিয়েছে। এই কারণে ঘোষণা দিয়েছে যে তারা বিবৃতিতে যেটি বলেছে, এবং পার্টির সিজেপির যিনি প্রধান প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিনি বলেছেন যে এইভাবে আমরা যদি আন্দোলন করি তাহলে পুলিশ আমাদের তরুণদেরকে আঘাত করছে, আমরা আমার তরুণদেরকে আর আঘাত দিতে চাই না, এবং পুলিশ এই ভূমিকায় অবতীর্ণ হোক সেটাও আমরা চাই না। এ কারণে তারা এই ধরনের কর্মসূচি যেটি সংসদ অভিমুখে সেটি তারা আর করবেন না বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু তারা যন্তর মন্তর চত্বর, যেটি সেই যন্তর মন্তর চত্বরে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলেছেন যে এই অবস্থান কর্মসূচি এবং এই আন্দোলন চলতে থাকবে। এবং এই আন্দোলন যখন চলছিল তখনই কিন্তু এই যে রাহুল গান্ধী তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। গতকাল থেকেই কংগ্রেস নেতারা তারা এটির সাথে একাত্মতা ঘোষণা করে বিবৃতি দিয়েছেন, তারা ভিডিও বার্তা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে এটি নিয়ে তুমুল বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কের পর এটি আসলে অধিবেশন মুলতবি করতে হয়েছে। আলোচনা এত উত্তপ্ত পর্যায়ে চলে গিয়েছিল যে শেষে অধিবেশন মুলতবি করতে হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে নরেন্দ্র মোদীর এই যে এখনকার যে সরকার, সেই সরকার এইবারের মতো এত বড় চ্যালেঞ্জের মুখে আর কখনো পড়েনি, এবং সেই চ্যালেঞ্জের মুখেই নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত তার মুখপাত্রকে দিয়ে কথা বলিয়েছেন, ব্রিফিং করেছেন মুখপাত্র, এবং বলেছেন যে নরেন্দ্র মোদী যেটি বার্তা দিয়েছেন সেই বার্তা হলে যে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং ভবিষ্যতে যেন এই যে পরীক্ষা পদ্ধতি, কোনো প্রশ্ন ফাঁস যেন না হয়, পরীক্ষা পদ্ধতি যেন যথার্থ হয়, এটি সবাইকে নিয়ে তিনি কাজ করবেন নরেন্দ্র মোদী, সেটি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং ছাত্রদেরকে যেটি বলেছেন সঠিক পথে তাদেরকে ফিরে আসতে বলেছেন সঠিক পথে চলা খুব কঠিন কাজ, তারপরেও সঠিক পথে ফিরে আসতে হবে। এটি হলো নরেন্দ্র মোদীর, যিনি প্রতিনিধি হিসাবে বক্তৃতা দিয়েছিলেন একজন মন্ত্রী, তিনি বলেছেন। নরেন্দ্র মোদী সরাসরি কথা বলেননি, তিনি বৈঠক করেছেন। তো এটি হচ্ছে অবস্থা। এই যে আন্দোলন গত মে মাস থেকে শুরু হয়েছে, সেই মে মাস থেকে আন্দোলন শুরুর পর থেকে কিন্তু নরেন্দ্র মোদী সরাসরি এই আন্দোলন সম্পর্কে বা এর প্রতিক্রিয়ায় একটি বাক্যও কিন্তু সরাসরি তিনি ব্যবহার করেননি এবং সামনাসামনি এ বিষয়ে কোনো কথা বলেননি। এখন এই যে আন্দোলনে যেখানে এখন এই বিরোধী দলের নেতাদেরকে, বিশেষ করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, তাতে যেটি মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার হার্ড লাইনে গিয়েছে এবং হার্ড লাইনেই তারা
যাবে। তা না হলে এই আন্দোলনে এখন কিন্তু রাজনৈতিক নেতাদেরকে আটক করে, বিশেষ করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেতাদেরকে আটক করে সরকার যেই বার্তা দিতে চাইছে, হয়তো সিজেপিকে এই বার্তা দিতে চাচ্ছে, ককরোচ পার্টিকে, যে আমরা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকেই ছাড়ছি না, আর তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদেরকেও ছাড়া হবে না। হয়তো এই মেসেজটাই তিনি এই আটক করে নরেন্দ্র মোদী সরকার দিতে চাইছে। কিন্তু যেটি রাজনৈতিক আন্দোলনের যেই মানে গতিধারা, সেই গতিধারায় দেখা যায় যে রাজনৈতিক আন্দোলনে গ্রেফতার যত বেশি হয়, সহিংসতা যত বেশি হয়, এই ধরনের ক্ষেত্রে আন্দোলন কিন্তু তত বেগবান হয়ে যায়। এবং এই সাম্প্রতিককালে যেটিকে এখন বলা হচ্ছে, যেটি তো জেনজি আন্দোলন, এই জেনজি আন্দোলনের ক্ষেত্রে যেই কয়টা দেশে এই ঘটনাগুলো ঘটেছে, শুধুমাত্র ইরান বাদ দিলে, ইরানের প্রেক্ষাপটটা ভিন্ন, সেটি ইরান বাদ দিলে আর যেই দেশগুলোতেই এই জেনজি আন্দোলন হয়েছে সেখানেই কিন্তু যখনই আন্দোলনকারীদেরকে বেশি আঘাত করা হয়েছে, আন্দোলনকারীদের উপরে বেশি চড়াও হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তখন কিন্তু এটি আরও বেশি বেগবান হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেই ককরোচ জনতা পার্টি বা সিজেপির যেই আটক, সেখানে অনেককে আটক করা হয়েছে, বলা হয়েছে যে প্রায় 70-72 জনকে আটক করা হয়েছে, অনেকের নামে মামলা দেওয়া হয়েছে, এটি বলা হয়েছে, এবং তাদের যে অনেকে আহত হয়েছে সেই তথ্যগুলো দেওয়া হয়েছে। কিন্তু এই যে রাজনৈতিক নেতাদেরকে আটক করা হলো, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, এটি হতে পারে যে আরেকটা ডাইমেনশনে নিয়ে যাওয়া, এই আন্দোলনকে সিজেপি আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা হতে পারে আমার কাছে যেটি মনে হয়। কারণ ভারতে যারা রাজনীতি করেন, সেটি বিজেপি হোক, কংগ্রেস হোক, সেগুলো বাম রাজনৈতিক দলগুলো হোক, বা অন্য যারা আঞ্চলিক রাজনীতি আছে, ভারতে কিন্তু রাজনীতির চর্চাটা অনেক করা, এবং সেখানে কিন্তু রাজনীতি অনেক বড় খেলা। তো সেই ক্ষেত্রে এই যে রাজনীতি, সেই রাজনীতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে তারা কি আন্দোলনটাকে সিজেপির কাছ থেকে কংগ্রেসের দিকে ডাইভার্ট করতে চাইছেন কিনা সরকার, আমার কাছে তেমনই মনে হয়। যদি কংগ্রেসের দিকে ডাইভার্ট করা যায়, এই মানে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে আন্দোলনটাকে ডাইভার্ট করা যায়, তাহলে হয়তো নরেন্দ্র মোদীর জন্য এটি ফেস করা অনেক বেশি সহজ হবে, এটিকে মোকাবেলা করা অনেক বেশি সহজ হবে। এ কারণেই হয়তো নরেন্দ্র মোদী সরকার হয়তো চাইছে যে এই আন্দোলনটা সিজেপি থেকে, অর্থাৎ এই তরুণদের জেনজি আন্দোলন থেকে, সেটি যেন ডাইভার্ট হয়ে রাজনৈতিক আন্দোলনের দিকে চলে যায় এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনের দিকে চলে যায়। তাহলে এটি মোকাবেলা করতে হয়তো তাদের অনেক বেশি সহজ হবে। আমার কাছে এটি পার্সোনালি মনে হয়েছে এটি করতে পারে, অথবা ভয় দেখানোর জন্যও করতে পারে অন্যদেরকে, যে এই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেসের নেতাদেরকে আমরা ছাড়ছি না, তোমরাও সবাই সাবধান হয়ে যাও, এটিও হতে পারে। তো এই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু এখন চলছে। এখন বিশ্লেষকরা যেটি বলছেন যে যদিও সংসদ অভিমুখে আন্দোলন তরুণরা প্রত্যাহার করেছে, কিন্তু এভাবে যদি গ্রেপ্তার হতে থাকে বা রাজনৈতিক নেতাকর্মীদেরকে যদি গ্রেফতার করা হয়, তাহলে এই আন্দোলনটা আরও বেশি জোরালো হতে পারে। তারপরেও অন্যান্য দেশের মতো রেজিম চেঞ্জে বা সরকার বদলের ক্ষেত্রে এই জেনজি আন্দোলন যত দ্রুত সফল হয়েছে বা যত সিঙ্গেল ডাইমেনশনে এটি এগিয়েছে, ভারতের রাজনীতি যেহেতু একটু ভিন্ন ধাঁচের, ভারতের রাজনীতি যেহেতু রাজ্যসভা, লোকসভা দুটি ক্ষেত্র আছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আলাদাভাবে আছে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ম্যান্ডেট আছে, প্রত্যেকটা রাজ্যের যেহেতু আলাদা আলাদা রাজনীতি আছে, ফলে এই সবগুলোকে একত্রিত করে এখানে এই দ্রুত অন্য দেশের মতো সরকার ফেলে দেওয়া এটি সম্ভব নয়, খুব সহজ নয়, এটি অনেকেই বলতে চাইছেন। তবে এর মধ্যে আরেকটা বড় কথা আসছে, কৃষকরা আন্দোলনে নেমেছেন। এই যে জেনজি আন্দোলন হচ্ছে, তার থেকে 8-10 কিলোমিটার দূরেই কিন্তু কৃষকদের আন্দোলন আসছে দেশের বিভিন্ন রাজ্য থেকে। এই যে মার্কিন চুক্তি, ভারত যে মার্কিনদের সাথে চুক্তি করেছে, সেখানে কৃষকদের স্বার্থ পরিপন্থী বিভিন্ন ধারা রয়েছে, সেগুলোর প্রতিবাদে কৃষকরাও কিন্তু আবার আন্দোলনে আসছে। এখন এই আন্দোলন আবার জেনজি আন্দোলনের সাথে যোগ দেয় কিনা, সেটি নিয়েও সরকার একটা শঙ্কার মধ্যে আছে। তো সব মিলিয়ে আসলে নরেন্দ্র মোদীর জন্য আগামী দিনগুলো অনেক বেশি চ্যালেঞ্জের হবে। অনেকেই বলছেন যে নরেন্দ্র মোদীর গদি এখন টালমাটাল, সেটি আগামীতে তিনি কিভাবে সামাল দেন এটি দেখার বিষয়। এবং এটি সামাল দেওয়ার ক্ষেত্রে ভারত কী ধরনের পদক্ষেপ নেয়, সেটিতেই কিন্তু বোঝা যাবে যে আসলে ভারতের যে এই গণতান্ত্রিক রাজনীতির যে চর্চা, সেটির পরিপক্কতা, অন্য দেশের রাজনীতির সাথে তাদের রাজনীতির কি পার্থক্য, সেটিও কিন্তু অনেকে বোঝার জন্য অপেক্ষায় আছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।